Today officially our last class before the midterm examination. So in today's class, we will not start any new topic. We will only focus on our previous lecture, and we are going to review from there. And if you have any question regarding those things, you can ask me. So our reference book was the macroeconomics by Macroeconomics by Parkin. Also, I would suggest you, if you want, you can follow the book that is Macroeconomics by Mankiw. আমি কি ম্যানকিউর বইটা আপনাদের সাথে শেয়ার করেছি গুগল ক্লাসরুমে? মনে হয় করি নাই, তাই না না? ম্যাম, শুধু শেয়ার, পার্কিংয়েরটা আচ্ছা, করো। পার্কিংটা জি শুধু করা আছে। তো আমাদের যদি মনে হয় যে আমি হচ্ছে গিয়ে আমি আজকে বইটা শেয়ার করে দিব দরকার হলে, আমার যদি মনে হয়, মানে অনেকেরই থাকে যে একটু বেশি স্টাডি করতে চাই, দ্যাট কেসেস ইউ ক্যান ফলো দ্য বুক। বাট ম্যানকিউ পার্কিনের সমস্যাটা হচ্ছে গিয়ে মাইক্রো ইকোনমিক্সে যেমন বই দুটার চ্যাপ্টারের কন্টিনিউটি বা আদার্স ম্যাটেরিয়ালস গুলো অলমোস্ট সেম, একটু হয়তো ডিফারেন্স থাকে, বাট মাইক্রো ইকোনমিক্সে আবার সেটা নাই। মাইক্রো ইকোনমিক্সে ওদের দেখা যাচ্ছে যে একদমই হচ্ছে ইজি ভার্সন, অর্থাৎ এখানে ওরকম আমরা ইয়াটা দেখি নাই, চেঞ্জেসটা আমরা হচ্ছে মানে ম্যাক্রোতে মানে মাইক্রোতে একরকম হলো, ম্যাক্রোতে টোটালি আলাদা, অর্থাৎ একই চ্যাপ্টার ইভেন কন্টেন্টের মধ্যে আমি তাদের হচ্ছে কি মিল খুঁজে পাইনি অনেক ক্ষেত্রে, এরকমও হয়েছে। মানে কন্টেন্টটা দেখা যাচ্ছে যে সাপোজ আমি যদি জিডিপির কথাই বলি, জিডিপির এই বিষয়টা চ্যাপ্টারটা নিয়েই ম্যানকির বইয়ে কোনো তেমন কোনো আলোচনা নাই, এরকম আছে। তো আমরা আমাদের রেফারেন্সে চলে যাই, তারপরেও কিছু জায়গাতে আমরা মিল খুঁজে পাবো। তো ওই জন্য আমি বললাম যে বইটা শেয়ার করে রাখবো। একই রাইটারের যেহেতু বই, আমরা স্টার্ট করেছিলাম হচ্ছে ইন্ট্রোডাক্টরি পার্ট দিয়ে। ইন্ট্রোডাক্টরি পার্টে আমরা হচ্ছে গিয়ে জাস্ট উই গেট বেসিক আইডিয়া অ্যাবাউট ম্যাক্রো ইকোনমিক্স and what are the branches of that means what is economics and what are the branches of economics. So as we find out, there are two branch, micro, macro. Micro, it's like it will discuss about the economic activities of an individual, একদম ইন্ডিভিজুয়াল সেন্স থেকে চিন্তা করবো। ম্যাক্রোতে যেটা হবে যে আমি এখানে আপনার হচ্ছে কি হোল পারফরমেন্সটা চিন্তা করব, দ্যাট মিনস ইকোনমিক্স অ্যাজ এ হোল, একদমই হোল সেন্সে পুরো একটা অনেক মানুষের অ্যাক্টিভিটিস থাকবে, সেটাকে একটা গ্রুপ ফর্মে আমি যখন চিন্তা করবো, সেটাকে আমরা হচ্ছে গিয়ে ম্যাক্রো ইকোনমিক্স বলছি। তো তারপরে হচ্ছে গিয়ে আমরা চলে যা আমরা এই চ্যাপ্টার থেকে এতটুকুই পড়েছিলাম। এই চ্যাপ্টার থেকে এরপরে আর তেমন কিছু যায়নি। যেমন অন্যবার আমি এটা পড়াই, টু বিগ কোশ্চেন ইন ইকোনমিক্স, দ্যাট ইজ হোয়াট টু প্রডিউস, হাউ টু প্রডিউস এন্ড ফর হোম টু প্রডিউস। এটা আর আমরা এবার আপনাদের এটা আমি পড়াইনি, এটা আমি স্কিপ করেছি। এরপর আমরা চলে গিয়েছিলাম হচ্ছে গিয়ে চ্যাপ্টার 4-এ, which is from the macroeconomic performances. আমরা কিছু কি পয়েন্ট ধরে আগাই। তো প্রথমে ইন্ট্রোডাক্টরি পার্ট ছিল, ইন্ট্রোডাক্টরি পার্টের পরে ম্যাক্রো ইকোনমিক। আচ্ছা, না পড়ানোর রিজনটা বলে দিই টপিকটা, বিকজ এটা আমার কাছে মনে হয়েছে যে তারা মাইক্রো বাড়ি স্যারের কাছে পড়ে আসছেন, স্যার আবার ওগুলো ফলো টাচ করে আসে যখন উনি মাইক্রো পড়ায়। আমি আবার যখন মাইক্রো পড়াই এটা টাচ করি না। তো যেহেতু পড়ে ফেলেছেন, ওই কারণে আমি আর রিপিটেশনে যাইনি। ওকে, এরপরে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে গিয়ে চ্যাপ্টার 4-এ। এটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকে আমাদের ম্যাথস আছে এবং এটা এখান থেকে আমরা দুইটা টপিক অ্যাকচুয়ালি কমপ্লিট করে আসি, এন্ড ইটস ওয়ান অফ দোজ চ্যাপ্টার যেটা কিনা আপনার হোল লাইফে এই চ্যাপ্টারের ইনফরমেশন গুলো আপনাকে হেল্প করবে। হোল লাইফে আপনি এই চ্যাপ্টারের ইনফরমেশন গুলো দেখা যাবে যে কাজে লাগাইতে পারবেন, এরকম একটা বিষয়। আচ্ছা, তো এই চ্যাপ্টারে আমরা প্রথমে পড়েছিলাম হচ্ছে গিয়ে যে এই চ্যাপ্টার থেকে আমরা প্রথমে যাই হচ্ছে গিয়ে যে what is GDP. So we have find out GDP means in full form is gross domestic product, which means it will calculate the market value of final goods and services produces within a country within a given period of time. আমাকে একটা টাইম পিরিয়ড দিবে, সেই টাইম পিরিয়ডে আমি যত গুডস এন্ড সার্ভিস তৈরি করব, এটার যে মার্কেট ভ্যালু পাচ্ছি সেটাকে আমরা হচ্ছে কি জিডিপি বলছিলাম। তো জিডিপিতে তখন আমরা দেখলাম যে দেয়ার আর 4 কম্পোনেন্টস: মার্কেট ভ্যালু, ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস প্রডিউসেস উইদিন এ কান্ট্রি এন্ড গিভেন পিরিয়ড অফ টাইম। সো এটাকে আমরা চাইলে ভেঙে আমার কিন্তু ডেফিনেশন থেকে আমরা এখানে আসতে পারে। সেখান থেকে আমরা পেলাম হচ্ছে কি ফ্রম দেয়ার উই ক্যান ক্যালকুলেট এ ফর্মুলা হুইচ ইজ সরি from there we can calculate a formula that is C y is equal to C plus I plus G plus NX.
এরকম একটা জায়গা আমরা খুঁজে পাই পরবর্তীতে। তো সেইটা আমরা হচ্ছে এখান থেকে ক্যালকুলেশন করে মানে এটা আমরা এই যে কম্পোনেন্ট গুলো এগুলোকে অ্যাডজাস্ট করতে গেলে আমরা এটা পাই। তো তখন আমাদের মাথায় ১ম এ একটা চিন্তাই আসলো যে how we are going to calculate the GDP because GDP means আমার দেশেরই যদি বাংলাদেশের জিডিপি যদি ফাইন্ড আউট করতে চাই which means আমাকে কিন্তু বাংলাদেশে পুরো যে গুডস অ্যান্ড সার্ভিসেস তৈরি হচ্ছে সেটা বের করতে হবে এবং আমাদের দেশে ১৮ কোটি মানুষ আছে। এই ১৮ কোটি মানুষের জন্য এই ১৮ কোটি মানুষ কি গুডস অ্যান্ড সার্ভিসেস তৈরি করলো, এটা আসলে ক্যালকুলেশন করে আনা আমাদের জন্য খুবই ডিফিকাল্ট। তো সেখান থেকে আমরা আসলে অ্যাপ্রোচ চিন্তা করি we are trying to approach one is expenditure approach another one is income approach so from those approach we can calculate the GDP সো আমরা এখান থেকে এটা একটা সার্কুলার ফ্লো দিয়ে দেখেছিলাম। তো সার্কুলার ফ্লোতে আমরা দেখেছিলাম ইটস জাস্ট লাইক দ্য সার্কুলার ফ্লো ডায়াগ্রাম। সো দেয়ার আর 2 ডিসিশন মেকার. One is household, another one is farms, and two types of market for goods and services. Another market is market for factors of production. একই কথা, গুডস মার্কেটও বলা যায়, মার্কেট ফর গুডস এন্ড সার্ভিসেস বলাও তাই। তো পরবর্তীতে আমরা দেখেছিলাম যে আমাদের যেহেতু we have to survive in the society as an individual, we have to survive in the society, so we purchase all the thing from goods and service market. আমরা আমাদের কনজাম্পশনটা যাই, সেই টাকাটাই বা সেই এক্সপেন্ডিচারটাই আমার ঘুরে ফার্মের কাছে চলে যায়, ইনভেস্টমেন্ট, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, এক্সপোর্ট ইম্পোর্ট, অল থ্রু দ্য গুডস মার্কেট গোস টু দ্য ফার্ম। এভাবে আমরা আসলে কাজটা এখানে করে থাকি। ফাইনালি তখন আমরা যে কাজটা করে থাকি, তাহলে গুডস মার্কেটে কি হচ্ছে? গুডস মার্কেটে হচ্ছে আমাদের একটা হোল ইকোনমির যে প্রোডাকশনটা হচ্ছিল, দ্যাট ইজ অ্যাবাউট দ্য গুডস অ্যান্ড সার্ভিসেস, এটার ক্যালকুলেশন কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। সো এইটা জাস্ট সাম আপ করলেই তাহলে আমার জিডিপি পাওয়ার কথা। সো এখান থেকে সাম আপ করলে আমরা পাই হচ্ছে C প্লাস I প্লাস G প্লাস NX বা X মাইনাস M, which is called net export. So from there we find out that is total expenditure. That is, this thing is the total expenditure of an economy. So the total expenditure of an economy is just equal to the equal to the GDP. So then we find out from where we can calculate the GDP. That means from where actually we get the money to uh, uh, spend or investment purpose. So then we find out actually in factors market household sells its factors of production, which is land, labor, capital, and farms going to purchase that to produce goods and services. So basically the income the farms get from this whole factor, it's going to spend on the factors market as a form of income Y, and that income Y goes to farm as a income. So from there actually we find out this income flow. এই যে এই পাশে যে একটা ইনকাম ফ্লো দেখছি এটা অতটা কমপ্লেক্স না। This income flow also equal to our that thing which is GDP. That's why from the expenditure approach or income approach, actually we're saying that the GDP of an economy actually equal its total expenditure as well as the total income too. So from here actually we find out that formula, that is GDP, which is Y. Actually here the GDP is denoted by Y is equal to C plus I plus G plus NX. আচ্ছা, এখানে আসলে এটা ব্যালেন্স দেখাচ্ছে যে টোটাল ইনকাম ইজ ইকুয়াল টু টোটাল এক্সপেন্ডিচার, or in some cases GDP is equal to this thing. So here you will get some review question. From there you can find out what kind of question I'm going to ask from here. Then actually we move on the term that is calculation of GDP. So in your book this thing is not clear, that is how they are going to calculate the nominal GDP or real GDP, GDP deflator, and GDP growth rate. So for that purposes we're using a extra slide, and আমি এটাকে একটু মেনশন করেছিলাম যে আচ্ছা একটু বলি, এইখানে ক্যালকুলেশনটা কিছুটা আপনারা ম্যানকিউর বইয়ে পাবেন, ওনার বই আবার এখানে ক্যালকুলেশনে কিছু পার্ট আছে জিডিপির। তো সেখান থেকে আমরা হচ্ছে গিয়ে করেছি। সো what was real, আচ্ছা GDP actually two types, one is real GDP, another one is nominal GDP. Nominal means when the GDP actually calculated in the current market term. Nominal thing means we are going to calculate those thing in current market value. So when we try to calculate the GDP at current market value, that's called nominal GDP. And real GDP means when we calculate the GDP in
adjustment with something. For example, here we focus on the price level. That's why we're going to adjust with the inflation rate. So when we try to calculate the GDP with the adjustment of something, that's called real GDP. So to calculate the nominal GDP, the formula is very easier. That is, we just multiply the price with the quantity. এটার জন্য আমরা আসলে একটা স্লাইড ফলো করেছিলাম। আমি একটু টাইম দেন, আমি স্লাইডটা ওপেন করছি। আমরা একটা স্লাইড ফলো করেছিলাম। সেই স্লাইডে হচ্ছে গিয়ে আমরা দেখেছিলাম যে আমরা যেটা ক্যালকুলেশনে যাচ্ছি খুব ইজিলি আমরা শুধুমাত্র হচ্ছে গিয়ে যে আমাদের যে স্লাইডটা, সরি মাই মিস্টেক, আমাদের যে ইয়াটা ছিল যেটা বলে যে আমাদের ইনফরমেশন যেটা দেওয়া ছিল, জাস্ট সেই ইনফরমেশনটাকে আমরা মাল্টিপ্লাই করলেই, মানে ওখানে প্রাইস এন্ড কোয়ান্টিটিটাকে মাল্টিপ্লাই করলে আমরা দেখা যাচ্ছে যে আমরা আমাদের কিন্তু বিয়াতে চলে আসছিলাম, ওটাকে যেটা বলে যে আমাদের ক্যালকুলেশনে চলে আসছিলাম। একটু শেয়ার করে দেখাচ্ছি। তো ওখানে আমরা দেখছিলাম যে আমরা যখন এরকম একটা টেবিল থেকে আমরা আসলে সবগুলোই ক্যালকুলেশনে যাচ্ছিলাম, তো সেখান থেকে আমরা দেখেছিলাম যে যখন হচ্ছে গিয়ে আমরা ইয়ার ক্যালকুলেশনে যাচ্ছিলাম, ওটাকে কি বলে, নমিনাল জিডিপির ক্যালকুলেশনে যাচ্ছিলাম, সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে আমরা জাস্ট প্রাইসটাকে কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করলে নমিনাল জিডিপি পাচ্ছি। ফর এক্সাম্পল এখানে 2015 এ আমরা নমিনাল জিডিপি ক্যালকুলেশন করেছি জাস্ট প্রাইস টাইমস কোয়ান্টিটি এভাবে। Then আমরা real GDP calculation দিয়েছি। real GDP calculation এর জন্য we have to take a base year. Base year, if it's not mentioned by your course instructor, in that cases the oldest one will be the base year. For example, here I don't mention the base year, so that's why the oldest one, that is the 2015, has become the base year. So to calculate the real GDP, just the base year, the price from base year will be multiplied by the quantity from the current year. So to calculate the real GDP of different year like 2016, 17, 18, we took the price level constant from the base year and multiply it with 100. আচ্ছা, এইখানে আমি একটা কোশ্চেন করেছিলাম in your class test. আমি অ্যাকচুয়ালি সবগুলো কোশ্চেন এখন মানে কপিজ এখনো চেক করে শেষ করি নাই। জি আব্দুল্লাহ আল মামুন, বলেন স্যার। ম্যাম, আমার তো যে ক্লাসগুলো রিভিউ করার কথা ছিল, আমি এই জিনিসটা পড়তে গিয়ে একটু ঝামেলার মধ্যে পড়ছি। আমি বিষয়টা পুরোপুরি ক্লিয়ার করতেছি না। যদি বাংলাতে ইয়া করতেন আমার জন্য একটু সুবিধা হতো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, বলার জন্য ধন্যবাদ, কোনো সমস্যা নেই, বাংলাই বলবো। আচ্ছা, এখানে আমি যেটা বলছিলাম, আমি ক্লাস টেস্টে আপনাদের একটা কোশ্চেন দিয়েছিলাম এইখান থেকেই। ওখানে একটু খেয়াল করে হয়তো দেখেছিলেন যে ওখানে আমি বলেছিলাম দ্য কোয়ান্টিটি অফ টি শার্ট উইল বি ডিসাইডেড বাই ইউ, এরকম একটা কোশ্চেন ছিল, তাই না? জি ম্যাম। আচ্ছা, এখানে একটু কথা বলে নিই। কোয়ান্টিটি অফ টি শার্ট উইল বি ডিসাইডেড বাই ইউ, এখানে টি শার্টের কোয়ান্টিটিটা আপনাকে ডিসাইড করতে বলেছিলাম, এবং আমি বারবার বলেছিলাম এখানে যাতে কোনোভাবে বান্ডেল অফ গুডস সেম না হয়। এখন আপনি আপনার মতো কোয়ান্টিটি নিতে পারবেন। এখন আমার যেহেতু একটা টেবিল দেওয়া আছে, অনেকে যেটা করেছেন এই টেবিল থেকে কোয়ান্টিটিটা নিয়েছেন। ভুলেও এটা যদি এই ধরনের কোশ্চেন ফাইনালে আসে এই কাজটা করবেন না, কারণ এই কাজটা অনেকেই করে, শেষে বান্ডেলটা সেম হয়ে যায়। তো যদি বান্ডেলটা সেম হয় কারণ, এই ক্ষেত্রে কিন্তু আমি ধরে নিব আপনারা প্লাগারিজম করেছেন, এবং সেক্ষেত্রে আমি মার্কস ডিডাকশনে একদম একদম এখানে আমি কোনোভাবেই হচ্ছে গিয়ে যেটাকে বলা যায় পিছু পা হব না। আমার খুব মানে যেটাকে বলা যায় যে আমি খুব হার্ড টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি, এই অবস্থায় আমি ক্লাস নিচ্ছি। আমার কনসার্নটা হচ্ছে এই জায়গায়, দেখেন ওইভাবে নিয়েন না। আমি কিন্তু চাইলে অনেক কিছু করতে পারি, অনেক কিছু মিনস হচ্ছে আমি আমার জবের কথাই বলছি, আমি আমার রেসপন্স একদমই আমি অনেক টিচারের বিষয়ে জানি যিনারা ঠিকমতো ক্লাসই নেন না, আগে রেকর্ডেড ভার্সন প্রোভাইড করে বা বলে দেয় এটা পড়ো, 10-15 মিনিট ক্লাস নিয়েও ছেড়ে দেয়। নন ডিপার্টমেন্টাল কোর্সও এরকম করে, ডিপার্টমেন্টাল কোর্স অনেকেই করে, অনেক ফ্যাকাল্টি মেম্বারই এই কাজগুলো করে, আমাদের ডিপার্টমেন্টে হয় অন্য ডিপার্টমেন্টে হয়। আমি সেই কাজগুলো করতে পারতাম, আমি এটার কোনোটাই করিনি। আমি আমার 100, আমি যতগুলো কোর্স নিচ্ছি আমার সবগুলো স্টুডেন্ট, কোনো স্টুডেন্ট বলতে পারবে না যে আমি উইলিংলি কোনো ক্লাস ছেড়ে দিয়েছি অথবা ক্লাস অল্প পড়িয়েছি। আমার যতটুকু পসিবল বা আমার যতটুকু কোর্সে আপনাদের যে কোর্স আউটলাইন দেওয়া, সেখানে দেখবেন যে লেকচার ওয়াইজ সেগমেন্টেড করা আছে, আমি কোন ক্লাসে কতটুকু পড়াবো। আপনি যদি আজকে যে খুলে দেখবেন যে আমি ওখানে যে সেগমেন্টেশন দিয়ে রেখেছি ঠিক সেই সেগমেন্টেশন ওয়াইজ আমি গিয়েছি।
এবং আরো দেখবেন যে ধরেন হ্যাঁ একটু প্রত্যেকটা সেমিস্টারে এরকম হয় যে একটু উল্টো পুল্টা হয়ে যায়। উল্টো পুল্টো বলতে বোঝাচ্ছে যে চ্যাপ্টারের ওখানে হয়তো কন্টিনিউটি যেভাবে দেখাচ্ছে আমি ওইভাবে দেখাই না। চ্যাপ্টার 4 এ পরে 5 না পারে আমি এবার 8 পড়াচ্ছি। তারপরে হয়তো 10 পড়াবো। কিন্তু আপনার কোর্স আউটলাইনে হয়তো দেখবেন যে প্রথমে 5 আছে, তারপরে সরি 4 আছে, দেন 5 আছে, দেন 8, দেন 10। কিন্তু আমি সবগুলো চ্যাপ্টারে টাচ করে আসবো। কিন্তু দেখবেন যে ওই চ্যাপ্টার ওয়াইজ যে আমি লেকচার যেভাবে ডিস্ট্রিবিউট করা ঠিক ওইভাবে আমি পড়িয়ে আসছি। আমার কথা যেটা ছিল যে আমি এত কষ্ট করে আপনাকে পড়াচ্ছি, ডেফিনিটলি আমার অনেক মানে খারাপই লাগে অনেক সময়। যে মনে হয় যে আমি সেলফিশ, যে আমি আমার চিন্তাটাই করছি। কিন্তু এখানে আমার আরেকটা কনসেপ্টও কাজ করে। দেখেন আমার কাছে মনে হয় যে আপনি পেমেন্ট করেছেন বা আপনি এখানে শিখতে আসছেন। যদি আমি ফাঁকিবাজিটা করি আমি তো আল্লাহর কাছে দায়ী থাকবো। এবং আমি ফাঁকিবাজিটা করে আসলে ফাঁকিবাজিটা কেন করলাম কার সাথে? নিরীহ কিছু মানুষজনের সাথে। যারা কিনা শিখতে আসছিল। তো সেই বেসিসে আমি যখন চিন্তা করি তখন আমি কিন্তু ক্লাসটা প্রপারলি নেওয়ার চিন্তা করি। তো স্যার এত কষ্ট আমি করছি। আপনারাও ক্লাসে অনেকে কষ্ট করছেন। ২-১ জন কষ্ট করছে না এই কারণে ফাঁকি-ঝুঁকি করবেন। তাদেরকে আসলে না কনসিডার করতে ইচ্ছা করে না। সো এইজন্যই বললাম এই জায়গায় আমি অনেক স্ট্রিক্ট। আমি কিন্তু এই জায়গায় কনসিডারেশন এ যাব না। সো কাইন্ডলি প্লাগারিজম টার ব্যাপারে মিড টার্মে ফাইনাল তো আমাদের ফেস টু ফেসই হবে। তো প্লাগারিজম এর ব্যাপারে প্লিজ আপনারা একটু মানে যেটাকে বলা যায় যে কেয়ারফুল হবেন। ঠিক আছে? ওকে, সো নাও এবার দেখি যে রিয়েল জিডিপি ক্যালকুলেশন। তো রিয়েল জিডিপির কথা যেটা বলছিলাম যে আমি একটু বাংলায় বলছি এখন আপনাদের সুবিধার জন্য। আমরা রিয়েল জিডিপি ক্যালকুলেশনের জন্য আমার বেজ ইয়ারটাকে হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট, বেজ ইয়ারের প্রাইস লেভেলটাকে আমার কনস্ট্যান্ট ধরে নিতে হয়। বেজ ইয়ার বলতে আমরা বুঝি অনেক ক্ষেত্রে আপনার কোর্স ইনস্ট্রাক্টর মেনশন করে দিতে পারে যে এটা বেজ ইয়ার। যদি কোর্স ইনস্ট্রাক্টর মেনশন না করে কোডটা বেজ ইয়ার, সেক্ষেত্রে আপনার বেজ ইয়ার হবে হচ্ছে গিয়ে যে ইয়ারটাকে আপনি দেখবেন সবার শুরুতে আসে, মানে সবচেয়ে পুরাতন। এই জন্য আমরা এটাকে বলি মানে আমাদের মধ্যে ফ্যামিলিতে আমরা সবচেয়ে ওল্ড কাকে বলি? যে সবার শুরুতে জন্মগ্রহণ করেছে, সবার শুরুতে আসছে। তো এইখানে বছরগুলোর মধ্যে যাকে দেখবেন যে সবার শুরুতে আসছে সেটা হবে গিয়ে আমার বেজ ইয়ার। তো সেই বেজ ইয়ারের প্রাইসটাকে আমরা কনস্ট্যান্ট ধরে নিব। কনস্ট্যান্ট ধরে আমরা যখন হচ্ছে গিয়ে সরি দেন আমরা যখন রিয়েল জিডিপি ক্যালকুলেশন, এটা শুধু রিয়েল জিডিপির ব্যাপারে, আর কোনোটাতে এরকম আসে না। দেন যখন আমরা রিয়েল জিডিপি ক্যালকুলেশনে যাব তখন ওই প্রোডাক্টের জন্য ওই বেজ ইয়ারের প্রাইসটার সাথে ওই বছরের কোয়ান্টিটিটাকে মাল্টিপ্লাই করব। যেমন আমি এখানে 2017 এর হচ্ছে গিয়ে ক্যালকুলেশনটা দেখতে পাচ্ছি। তো দেখেন 2017 এ যখন আমি টি-শার্টের মানে আমাদের যেটা করতে প্রাইস টাইমস কোয়ান্টিটি এইভাবে করে তো সবগুলোকে যোগ করে ফেলতে হয় যে ভ্যালুটা পাই। তো 2017 এর জন্য যখন আমি রিয়েল জিডিপি ক্যালকুলেশন করছি দেখেন আমি প্রাইস লেভেলটা নিয়েছি 2015 থেকে which is $3 and I took the quantity from 2017 which is 55। খেয়াল করে দেখেন এভাবে কিন্তু নিয়ে কাজ করেছি। আবার তার পরবর্তীতে quantity of apple, for apple I took the price from the base year and the quantity from the কোয়ান্টিটিটা কিন্তু আমি আবারও হচ্ছে গিয়ে আমার কারেন্ট ইয়ার থেকে নিয়েছি, অর্থাৎ 2017 থেকে নিয়েছি which is 40। সো এই যে 2.5 into 40 প্লাস ম্যাম তারপরে দেখেন এটা শুধু রিয়েল জিডিপির জন্য? এটা শুধু রিয়েল জিডিপির জন্য। রিয়েল জিডিপির জন্যই। হ্যাঁ, আপনি বলেন। মানে বলা হয়েছে আমি শুধু রিয়েল জিডিপির জন্য এটা আর কি বেজ এটা ধরতে হবে, বেজ ইয়ারটা ধরতে হবে। শুধুমাত্র রিয়েল জিডিপির জন্যই আমরা হচ্ছে গিয়ে বেজ ইয়ারের প্রাইসটাকে কনস্ট্যান্ট মানে একদম ফিক্সড ধরে নিব। ওইটার প্রাইসটা ফিক্সড ধরে ওইটার সাথে যে বছরে রিয়েল জিডিপি বের করব সেটার হচ্ছে গিয়ে কোয়ান্টিটিটাকে মাল্টিপ্লাই করব। বুঝতে পারছি? নমিনাল জিডিপিতে যেমন প্রত্যেক বছরের প্রাইসের সাথে প্রত্যেক বছরের কোয়ান্টিটিটাকে মাল্টিপ্লাই করছি, বাট রিয়েল জিডিপির সময় আমরা হচ্ছে গিয়ে বেজ ইয়ারের প্রাইসটা ধরে নিব, ওইটার সাথে প্রত্যেক বছর কোয়ান্টিটিটাকে মাল্টিপ্লাই করব। এই যে দেখেন ফর্মুলাটাও নিচে লেখা, ফর রিয়েল জিডিপি প্রাইস উইল বি ফ্রম বেজ ইয়ার বাট কোয়ান্টিটি উইল বি ফ্রম কারেন্ট ইয়ার। এইভাবে আসবো। আচ্ছা এখানে বলতে পারেন ম্যাডাম ইয়েলো মার্ক করা কেন? এই যে আপনাদের বোঝার জন্য আমি যে ইয়েলো মার্ক করে রেখেছি, যেটা হচ্ছে আমার বেজ ইয়ারের প্রাইস। এইভাবে আমরা প্রত্যেকটা বছরের রিয়েল জিডিপি বের করতে পারি। বাচ্চাদের হচ্ছে গিয়ে আমাদের বেজ ইয়ারে বের করার সময়। বেজ ইয়ারের সমস্যাটা কি হয় যে দেখা যাচ্ছে যে বেজ ইয়ারের প্রাইসের সাথেই তো বেজ ইয়ারের প্রাইসটা মানে কোয়ান্টিটির সাথে বেজ ইয়ারের প্রাইসটাকে মাল্টিপ্লাই করছি, কারণ হচ্ছে গিয়ে ওর অলরেডি প্রাইসটাকে আমার কনস্ট্যান্ট হিসেবে ধরা।
তো দেখেন আমি যখন নমিনাল জিডিপি বের করছি একই কাজই কি করছিলাম না, যে প্রাইসটাকে কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করছি। তাহলে একই কাজ আবার কেন করতে যাব? হ্যাঁ, মামুন বলেন। ম্যাম গ্রোথ রেটটা যদি একটু বলতেন। হ্যাঁ, আমি সবগুলোই বলবো। আগে একটু নমিনাল জিডিপি, রিয়েল জিডিপির ইয়াটা বলে নিই। কারণ আমরা রিয়েল জিডিপি ভুল করলে আমার রিয়েল জিডিপি গ্রোথ রেটও ভুল হবে। এইজন্য হচ্ছে গিয়ে আগে এটা মানে এটা তো এইটুকু তো বুঝতে পেরেছেন। ম্যাথস তো আপনারা করেছেন মোর এন্ড লেস। সবাই যারা এক্সাম দিয়েছেন 43 স্টুডেন্টস এক্সাম দিয়েছেন। সো ম্যাথস তো টাচ করতেই হয়েছে। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে একটা টার্মে ভুল হলে পরেরগুলো ভুল হয়ে যাচ্ছে। ইয়েস ম্যাম। তো এইভাবে হচ্ছে গিয়ে আমরা তাহলে নমিনালটা কি বুঝলাম, যে প্রাইস টাইমস কোয়ান্টিটি ফর রিয়েল price from the base year will be multiplied by the quantity from the current year. এভাবে আমরা রিয়েল জিডিপি নমিনাল জিডিপি বের করব। এরপর আমরা জিডিপি ডিফলেটর বের করছিলাম। জিডিপি ডিফলেটরটা হচ্ছে গিয়ে যে এটা হচ্ছে প্রাইস সরি এটা প্রাইসের একটা রেশিও বের করা। ইট ডাজন্ট হ্যাভ ইউনিট বিকজ ইটস আ রেশিও। রেশিও কখনো ইউনিট হয় না। সো জিডিপি ডিফলেটর ইজ nominal GDP ডিভাইডেড বাই রিয়েল জিডিপি। এইভাবে আমরা বের করেছিলাম জিডিপি ডিফলেটরটাকে। জাস্ট যেটা রেশিওটা বের করেছিলাম। তো জিডিপি ডিফলেটর বের করার জন্য আমার প্রত্যেকটা বছরে তো নমিনাল জিডিপি রিয়েল জিডিপি বের হবে, সেটাকে জাস্ট ওই বছরের নমিনাল জিডিপি কে ওই বছরের রিয়েল জিডিপি দিয়ে ডিভাইডেড করে আমরা জিডিপি ডিফলেটরটা পেয়ে যাব। এবং এইভাবে আমরা বেজ ইয়ারের জন্য জিডিপি ডিফলেটরটা বের করি না, কারণ এখানে আমাদের প্রি অ্যাজাম্পশনই থাকে যে বেজ ইয়ারের জন্য আমাদের জিডিপি ডিফলেটরটা হবে হচ্ছে গিয়ে 1, কারণ ওটা নমিনাল জিডিপি আর রিয়েল জিডিপি দুটোই সমান, ওই দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নাই। তো এই কারণে হচ্ছে কি আমরা বেজ ইয়ারের জন্য জিডিপি ডিফলেটরটা বের করি না। এরপরে আমরা বের করেছিলাম হচ্ছে কি রিয়েল জিডিপি গ্রোথ রেট। এটার জন্য একটা ফর্মুলা আমি খাতায় লিখতে বলেছিলাম। ফর্মুলাটা কি এখানে লেখা আছে নাকি আমি একটু খেয়াল করে দেখি। না, ফর্মুলাটা আমি একটু লিখি নাই, আমি একটু ফর্মুলাটা বলি। সবসময় যখনই আমরা গ্রোথ রেট বের করতে যাব, মানে এই ধরনের জিনিস বের করার জন্য ফর্মুলাটা হচ্ছে সেম। এই জন্য বলছিলাম যে গ্রোথ রেট বা এই টাইপের জিনিস যখন বের করতে যাবো ফর্মুলাটা আমরা সেম পাবো। ফর্মুলাটা কিরকম? ফর্মুলাটা হচ্ছে এরকম যে ধরেন যেটারই গ্রোথ রেট বের করতে যান না কেন সেটার প্রেজেন্ট থিংটা থেকে আপনাকে হচ্ছে গিয়ে ঠিক প্রিভিয়াস জিনিসটাকে মাইনাস করতে হবে। দেন প্রিভিয়াস জিনিসটার সাথে হচ্ছে গিয়ে যেহেতু এটা রেট মানে এখানে পার্সেন্টেজ আকারে দেখাতে হবে, তো ওটাকে আবার মাল্টিপ্লাই করে দিতে হবে। এইভাবে চিন্তাটা করতে হয়। তো আমরা এখানে বের করার জন্য আমরা যখন গ্রোথ রেট বের করছিলাম, তাহলে আবারও বলি যে কোনো কিছু গ্রোথ রেট আমরা এই ফর্মুলাটা যদি ফলো করি সেভাবে বের করতে পারবো। ফর্মুলাটা কি বললাম, যে প্রেজেন্ট থিংটা থেকে হচ্ছে গিয়ে আমরা আমাদের যে প্রিভিয়াস যে থিংটা আছে সেটা মাইনাস করব, দেন হোল থিং উইল বি ডিভাইডেড বাই এগেইন দ্য প্রিভিয়াস থিং, দেন ইট উইল বি মাল্টিপ্লাই বাই 100। এভাবে আমরা যাব। তো আমরা যখন রিয়েল জিডিপি গ্রোথ রেট বের করছি, যেহেতু এটার নামও বলছে রিয়েল জিডিপি গ্রোথ রেট, ইভেন আবারও আসি বাংলাদেশে যখন গ্রোথ রেটটা বের করে, বাংলাদেশে গ্রোথ রেট বের করে না, দেখবেন যে এখন এই বছরের বাজেট ওয়াইজ আমাদের গ্রোথ রেটটা বলেছিল 6 পয়েন্ট সরি মাই মিস্টেক, হ্যাঁ অলমোস্ট 6% এরকম একটা হচ্ছে কি গ্রোথ রেট আপনার নিয়ে আসছিল। এবং বাংলাদেশের বেসিসে এরকম একটা গ্রোথ রেট নিয়ে আসছিল। আর পরবর্তীতে যেটা হলো যে বাংলাদেশের বেসিসে গ্রোথ রেট এভাবে নিয়ে আসছিল, এবং পরবর্তীতে যেটা হলো যে আপনার আমি ভুল বলছি, মানে আইএমএফ এটাকে হিসাব করে বলল যে বাংলাদেশের গ্রোথ রেটটা আসলে এর থেকেও বেশি, বাংলাদেশের গ্রোথ রেটটা এর থেকে বেশি হয়ে আপনার দেখা যাবে যে এটা অলমোস্ট হচ্ছে গিয়ে 20%, এই যে ওরা বলছিল যে সরি মাই মিস্টেক, এটা অলমোস্ট 7% টাচ করে যাবে। তাদের প্রেডিকশনটা অনেকটা এরকম যে বাংলাদেশ যেভাবে আসলে এখন কাজ করছে তাতে আমাদের গ্রোথ রেটে এরকম পর্যায়ে যাওয়াটা খুবই স্বাভাবিক, তাদের এটা ধারণা ছিল। এটাই আমি বলতে চাচ্ছি। তো যেটাতে ছিলাম সেটা হচ্ছে গিয়ে, তো গ্রোথ রেটের কথা যেহেতু অনেক বেশি গ্রোথ রেট নিয়ে কথা বলছিলাম। তো এখন ওরাও কিন্তু এই যে আমরা যেভাবে গ্রোথ রেটটা আসলে ক্যালকুলেশন করছি, পলিসি মেকারদের কথা বলছি, তারাও কিন্তু ঠিক একইভাবেই গ্রোথ রেটটা ক্যালকুলেশন করেছে। তো এটা আবার ভেবেন না যে আমরা এখানে এটা শিখে যাচ্ছি এটা কাজে লাগবে না, এটাও ঠিক একইভাবেই ক্যালকুলেশন হয়। এটা বোঝানোর জন্য আসলে কথাগুলো বলা। তো যেটাতে ছিলাম গ্রোথ রেট, তাহলে আমরা এখান থেকে কিভাবে ক্যালকুলেশন করব? আমরা এখান থেকে ক্যালকুলেশন করব হচ্ছে গিয়ে যে আমাদের রিয়েল জিডিপি যেটা আছে সেটা কারেন্ট ইয়ারের রিয়েল জিডিপি নিব, ওটা থেকে হচ্ছে গিয়ে আমরা আমাদের বেজ ইয়ারের রিয়েল জিডিপিটাকে মাইনাস করব। বেজ ইয়ারে সরি ভুল বললাম,
মানে যে ইয়ারে রিয়েল জিডিপি মানে রিয়েল জিডিপি গ্রোথ রেট বের করব সেইটা নিব, নেওয়ার পরে ঠিক তার প্রিভিয়াস ইয়ারের যে আমার হচ্ছে গিয়ে রিয়েল জিডিপি ছিল সেটা থেকে ওটা মাইনাস করব, দেন ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে ঠিক প্রিভিয়াস ইয়ারের রিয়েল জিডিপি দিয়ে ডিভাইডেড করব, দেন হোল থিং উইল বি মাল্টিপ্লাই বাই 100। যেমন এখানে আমি ক্যালকুলেশনের সময় বের করেছিলাম হচ্ছে গিয়ে 2016 এর হচ্ছে গিয়ে রিয়েল জিডিপি, 2016 না 17, না এটা 2016 এ বের করেছিলাম। 2016 এর রিয়েল জিডিপি গ্রোথ রেটটা বের করেছিলাম। তাহলে আমার ফর্মুলাটা কি হবে, যে ফর্মুলাটা এরকম হবে যে 2016 এর রিয়েল জিডিপি নিতে হবে মাইনাস এর আগের বছর সেটার রিয়েল জিডিপি নিব, ডিভাইডেড বাই আগের বছরের রিয়েল জিডিপি ইনটু 100। তো 2016 এর রিয়েল জিডিপি আমার এখানে আসে হচ্ছে গিয়ে 268.5, এটা কোথায় জানি আছে, এই যে 268.5। আচ্ছা সরি, এটা 2017 এর বের করেছে। সো 2017 এর রিয়েল জিডিপি আসে হচ্ছে এরকম 268.5। ওটা থেকে হচ্ছে গিয়ে আমি 2016 এর আগের বছর আসছে হচ্ছে 2016, সেটা রিয়েল জিডিপি মাইনাস করছি। তো 2016 এর রিয়েল জিডিপি আসে হচ্ছে 188, then the whole thing will be divided by again the previous year real GDP which is 188, দেন যেটা হলো যে যেহেতু এটা গ্রেট মানে আমার এটা পার্সেন্টেজে নিতে হবে, আমি এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করলাম, আমি কি পেলাম, এটা হচ্ছে পেলাম 42.82%। এটার মিনিংটা এরকম দাঁড়াচ্ছে যে 2016 সাথে যদি 2017 সালের কম্পেয়ার করি তাহলে আমার ওভারঅল ইকোনমিটা 42.82% বড় হয়েছে ওভারঅল। এবং অনেকগুলো ইন্ডিকেটর এখানে থাকে, ধরেন আমি লিভিং স্ট্যান্ডার্ডের কথা চিন্তা করি, ডেভেলপমেন্টের কথা, মানে এইচডিআই যে ইন্ডেক্স গুলো অ্যাকচুয়ালি আমরা যাই, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স যেটা আছে, ওই ইন্ডিকেটর গুলো এই আকারে বড় হবে। আমরা কিন্তু এখান থেকে এরকম একটা প্রেডিকশনও করতে পারি, এই জন্য গ্রোথ রেটটা অনেক ইম্পর্টেন্ট। বারবার গ্রোথ রেট এই জন্য করছি। তো আবারও বুঝি, তাহলে এখানে আমরা কি ক্যালকুলেশনটা কি করছিলাম, এখানে আমরা ক্যালকুলেশনটা করছিলাম হচ্ছে গ্রোথ রেট ফাইন্ড আউট করার চেষ্টা করছিলাম, এবং এটার জন্য আমরা হচ্ছে বেশ কয়েকটা বছরের মানে গ্রোথ রেট ফাইন্ড আউট করার চেষ্টা করছিলাম, এই জন্য আমরা বেশ কয়েকটা বছরের হচ্ছে গিয়ে এখান থেকে গ্রোথ রেট বের করতে, এক্সেপ্ট দ্য বেজ ইয়ার, কারণ বেজ ইয়ারের জন্য যদি গ্রোথ রেট বের করতে যাই প্রিভিয়াস ইয়ারটা নাই, এই কারণে আমরা বের করতে পারছি না। তো যেই বছরে গ্রোথ রেট বের করতে যায় না কেন, কি হবে যে ওই বছরের রিয়েল জিডিপিটাকে নিব মাইনাস তার আগের বছরের রিয়েল জিডিপিটা বসাবো, ডিভাইডেড বাই হোল থিং উইল বি ডিভাইডেড বাই এগেইন দ্য প্রিভিয়াস ইয়ার রিয়েল জিডিপি, দেন ইট উইল বি মাল্টিপ্লাইড বাই 100। ফর এক্সাম্পল আমি যদি 2018 এর রিয়েল জিডিপি গ্রোথ রেট বের করতে যাই, এটার জন্য কি হবে, 2018 এর রিয়েল জিডিপিটাকে নিব মাইনাস 2017 এর রিয়েল জিডিপি ডিভাইডেড বাই এগেইন 2017 এর রিয়েল জিডিপি, দেন দ্য হোল থিং উইল বি মাল্টিপ্লাইড বাই 100। তো লাস্ট একটা কোশ্চেন এরকম দাঁড়াতে পারে, যে এখন মনে পড়েছে বাংলাদেশের কারেন্ট গ্রোথ রেটটা গভর্নমেন্ট এক্সপেক্ট করেছিল হচ্ছে গিয়ে 5.82%। এখন বাংলাদেশের কারেন্ট গ্রোথ রেট 5.82% মিনস হচ্ছে গিয়ে, আচ্ছা ওয়েট আমি একটু দেখি বলে, আমার মনে হচ্ছে আমি এটা ভুল বলছি, এটা এটা যেহেতু একটা ন্যাশনাল ফিগার, আমি এটা ভুল বলা উচিত না, আমি এটা একটু দেখে বলছি বাংলাদেশের কারেন্ট গ্রোথ রেটটা কত। হোয়াটস দ্য কারেন্ট গ্রোথ রেট অফ বাংলাদেশ? What's the current growth rate of Bangladesh fiscal year 2021 to 2022? এখন গভর্নমেন্ট এক্সপেক্ট করছে হচ্ছে গিয়ে গ্রোথ রেট উইল বি 6.4%, এটা বলছে। এটা সরি 5%, যেটা বলছিলাম যে বাংলাদেশ যেটা বলেছিল যে 5.82% এরকম একটা তারা চিন্তা করছিল, বাট 5.82% গভর্নমেন্ট চিন্তা করলো, ওভারঅল যে ইন্ডিকেটরস গুলো আছে সেই ওয়াইজ এখন এই গ্রোথ রেটটা দাঁড়াচ্ছে হচ্ছে কি 6.4%। মানে ওভারঅল ইন্ডিকেটর মানে আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক তারাও তো ক্যালকুলেশন করে, তারা বলছে যে না গ্রোথ রেটটা আর একটু বাড়বে। আমি 6% ধরি, তো
তো বাংলাদেশের গ্রোথ রেট যদি 6% হয়, এটার মিনিংটা দাঁড়াচ্ছে গত বছরের তুলনায় গত বছর মানে লাস্ট যে ফিসকাল ইয়ার, সেই ফিসকাল ইয়ারের সাথে এই বছর যদি আমি কম্পেয়ার করি, বাংলাদেশের গভর্নমেন্ট চিন্তা করছিল 5% বাড়বে ইকোনমি, অর্থাৎ আমার লিভিং স্ট্যান্ডার্ডও 5% ইনক্রিজ করবে, আমার কোয়ালিটি এডুকেশন 5% ইনক্রিজ করবে, আমার হেলথ কেয়ার সেক্টর 5% পজিটিভ সাইডে যাবে, এটাই বলছি, বা আমার প্রোডাকশন 5% বাড়বে, এরকম হবে। কিন্তু আইএমএফ বলছে না, এর থেকেও বেশি হবে, দ্যাট ইজ 6%। ইটস এ পজিটিভ ইন্ডিকেটর। তো আমরা এখান থেকে প্রেডিকশন করতে পারি, এই জন্য এটাকে বলছে যে এটা বেশ ইম্পর্টেন্ট। আপনি অ্যাজ এ পলিসি মেকারও যখন কাজ করবেন, এই ধরনের প্রেডিকশন করাটা খুব জরুরি হয়ে দাঁড়ায়। আচ্ছা, আর একটা কথা যেটা এখানে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে গিয়ে যে আপনি যখন ক্যালকুলেশনটা করবেন, ক্যালকুলেশনটা করার সময় ইয়াটা করবেন, সেটা হচ্ছে কি প্রেডিকশনটা কিন্তু লিখতে হবে আমরা এটা আমি বলে দিয়েছিলাম, যদি ইন পজিটিভ ভ্যালু হয় এবং এই যে দেখি যে এরকম, তখন আমরা বলবো যে ইকোনমি ইনক্রিজ বাই অর এক্সপান্ড বাই দিস পার্সেন্ট। যেমন এখানে 42%, আমরা বলবো যে দ্য ইকোনমি ইন কম্পারিজনটা করতে হবে, কার সাথে কম্পেয়ার করছে, এটা বলতে হবে ইন দ্য কম্পারিজন অফ 2016 দ্য ইকোনমি, ইন 2017 দ্য ইকোনমি ইজ ইনক্রিজ বাই দিস পার্সেন্ট, এভাবে বলতে হবে। আপনি বললেন যে ম্যাডাম এটা গ্রোথ রেট কি নেগেটিভ হতে পারে না? ডেফিনেটলি নেগেটিভ হতে পারে। তখন আপনি যখন নেগেটিভ ভ্যালু আসবে, তখন বুঝবেন যে ইকোনমিটা ফল করেছে, তখন আপনি আবার বলবেন যে দ্য ইকোনমি shrink by or decrease by or fall by this percent, এতটুকু বললেই হবে। তো এরপরে আমরা এটা খুব ইম্পর্টেন্ট ক্যালকুলেশন, এত সময় ধরে বললাম বিকজ এখান থেকে আমি ওপেন বুক এক্সাম আমি বলেই দিয়েছি, আমি ক্যালকুলেশন থেকে প্রশ্ন করব, এটা যদি অ্যাটলিস্ট ভালোভাবে পড়েন একটা জায়গায় একটা ভালো মার্কস পাবেন, এটার জন্য বলছি। কারণ আপনাদের তো যে কয়টা খাতা দেখেছি, খাতা দেখার কথা বলতে যাচ্ছিলাম, প্ল্যাগারিজম আমি এত নিষেধ করলেও আপনারা সেটা করেন, তো ওই জায়গায় আমার স্ট্রিক্ট হতে খুব খারাপ লাগে, কিন্তু আমাকে হতে বাধ্য হচ্ছি স্ট্রিক্টটা হতে, কিন্তু আপনারা তো এই কাজ করছেন। আচ্ছা, ফাইনালি আমরা যেটা চলে গিয়েছিলাম দ্য লিমিটেশন অফ রিয়েল জিডিপি, আমরা অনেকগুলো লিমিটেশন পেয়েছিলাম, এবং লিমিটেশন গুলো হচ্ছে গিয়ে আমরা পয়েন্ট আউট করে আমি লিখেছিলাম, আপনাদের মনে আছে কিনা, একদম সুন্দরভাবে পয়েন্ট আউট করে আমি বলেছিলাম যে এটার জন্য আমরা ওপেন সোর্সে যাব, তো ওখান থেকে একটু দেখে নেবেন। এটা এত আসলে হচ্ছে গিয়ে গেলাম না, লিমিটেশন গুলো বোঝার সুবিধা, মানে এখানে যেটা হয় যে আমরা ভাবি যে একদম অরিজিনাল সিনারিওটা বের হয়ে আসবে, কিন্তু দেখা যায় যে না, অনেক জায়গায় হচ্ছে গিয়ে আমরা রিয়েল জিডিপি থেকে অরিজিনাল সিনারিওটা বের করতে পারি না। তো এটা লিমিটেশন গুলো নিয়ে এখানে আলোচনা করেছে। আমি একটা জাস্ট বলি, হাউস হোল্ড প্রোডাকশনটা এখানে অ্যাড করা যায়। হাউস হোল্ড প্রোডাকশন হচ্ছে কি আপনি বাসায় অনেক কাজই করছেন, মেল ফিমেল বোথ, আমরা অনেক কাজ করি, যেইটারও কিন্তু একটা ভ্যালু আছে। যেমন আমি বলেছিলাম যে সাপোজ আপনি বাজার করে নিয়ে আসেন, আমরা কি করছি, আমরা চাল ডাল থেকে গ্রোসারি করে আনছি, এটার জন্য পে করতে হয় না? এক্সকিউজ মি স্যার, পে করেন? জি ম্যাম, অবশ্যই। পে করতে হয়, কিসের জন্য পে করতেছেন? ও তো আপনাকে প্রোডাক্ট দিয়ে দিচ্ছে, ওই 100 টাকা বা 80 টাকা এক্সট্রা কেন পে করছেন স্যার? ম্যাম, এক্সট্রা কেন পে করছি? হ্যাঁ, আপনি বললেন ম্যাডাম আমার বাসায় এসে দিয়ে গেল, এই জন্য আমি এক্সট্রা 80 টাকা পে করছি। তো তাহলে আপনি গ্রোসারি করতে যখন যেতেন এই কাজটাই করতেন না? বাজারে যাইতেন, ওই যাওয়া আসার একটা ভাড়া থাকতো না, জি জি ম্যাম। বা যাওয়া আসাটা কষ্ট থাকতো না, সেটাই কি আপনি পে করলেন না? এবং জি ম্যাম, দেখবেন যে সেটাই পে করছি। এবং আরো একটু খেয়াল করে দেখবেন যে প্রত্যেকটা প্রোডাক্টে আপনি একটু এক্সট্রা পেমেন্ট করছেন, এরকম মনে হয় না? যে চালের কেজি হয়তো সাপোজ 55 টাকা, আপনি ওখানে দিচ্ছেন 60 টাকা, জিজ্ঞাসা করলে বললেন আমার বাসায় এসে দিয়ে যাচ্ছে, তো তো আমি এখানে যেতে যাচ্ছি না। তো এইটাও তো একই জিনিস, ওই যে আপনি যাচ্ছেন, আপনি বার্গেনিং করছেন, ওখানে দোকান ঘুরছেন, ওই যে এফোর্টটা, সেই এফোর্টটা আপনি দিচ্ছেন না, সেটার পেমেন্টটা করে দিচ্ছেন। তো যে কাজটা আপনি করতে পারছিলেন না, এটাই আপনার একটা হাউস হোল্ড কাজের মধ্যে পড়ছে, এটা অন্য একজন করে দিল, এটা একটা ভ্যালু আছে না? সেইটা জি কিন্তু ম্যাম। আমার জিডিপি তে অ্যাড হয় না। আপনার মা খুব ভালো রান্না করে, এমন এটা বলতে যেয়ে বলেছিলাম যে আমার মা আমার জন্য একটা ছোটবেলায় একটা জিনিস রান্না করতো, ইভেন বড় হয়েও করতো, কিছুদিন আগেও করতো। তো আমি যতই রান্না করি, আমি অনেক অনেক ভাবে রান্না করতে পারি, অনেক কিছু কুক করতে পারি, তা আমার কখনো ফিল হয় না যে আমার আম্মু যেভাবে বানাইতো আমি ওইভাবে চাউমিনটা বানাইতে পারি, ওইভাবে নুডলস বানাতে আমার খুব পছন্দ। আমি থাইল্যান্ডে যে শুধু 3 বেলা নুডলস খাইছে, বিকজ ওদের অনেক ভ্যারাইটিস অফ নুডলস পাওয়া যায় এবং আমার খুব পছন্দ। তো কথা হলো গিয়ে আমি কিন্তু
মানে এই যে আমার মা আমার জন্য খুব সুস্বাদু খাবার বানাচ্ছেন, এটার একটা ভ্যালু আছে। এই ফুডটাই রেস্টুরেন্টে সেল করেন। এই যে ফুড প্যান্ডা দিয়ে এখন হোম শেফ অনেক কিছু সেল করা যায়। আপনি কি চাইলেও এই ফুডটা মানে বাসায় বসে সেল মানে এই বাসায় যখন আপনার জন্য বানাচ্ছে এটাকে আপনি সেল করতে পারছেন? মানে এটার ভ্যালুটা পাচ্ছেন? পাচ্ছেন না কিন্তু। সো দিস ইজ হাউসহোল্ড না প্রোডাকশন। ম্যাম। এইভাবে অনেক হাউসহোল্ড প্রোডাকশন থাকে যেটার ভ্যালুটা আমরা এড করতে পারি না। আমরা আমাদের দৈনন্দিন যে কাজগুলো করি এগুলা কোনটাই এড হয় না। That's one of the major drawback in GDP. এটা লেটস কিপ দিস। এরপরে চলে যাই হচ্ছে কি আমরা চ্যাপ্টার 5 পড়েছি। চ্যাপ্টার 5 ইজ অ্যানাদার চ্যাপ্টার যেটাও কিনা খুব ইম্পর্টেন্ট, যেটা প্রত্যেকটা পোরশন থেকে আমার কোশ্চেন করা যায়। আচ্ছা এটা একবার স্কিপ করে দিই, চোখে জ্বালা করছে মনে হয়। এরপরে হচ্ছে গিয়ে চ্যাপ্টার 5 ছিল। চ্যাপ্টার 5 এর দুটো পোরশন আছে। ওয়ান ইজ আনএমপ্লয়মেন্ট, অ্যানাদার ওয়ান ইজ ইনফ্লেশন। আমরা আনএমপ্লয়মেন্টটা ফোকাস করেছি বিকজ both of the part actually has mathematical portions. আমাদের ফাইনালের জন্য ম্যাথমেটিক্যাল পোরশন থাকে না, বিধায় আমরা ইনফ্লেশনটাকে আপাতত স্টপ করে রেখেছি। তো আনএমপ্লয়মেন্ট আমরা পড়েছিলাম। আনএমপ্লয়মেন্টে কি পেয়েছিলাম যে ইটস a situation where someone from working age population have the willingness to do the job but doesn't get a full-time job for him or herself. তখন আমরা এটাকে বলেছিলাম আনএমপ্লয়মেন্ট। পরবর্তীতে দেখেছিলাম যে ইয়েস আনএমপ্লয়মেন্ট ক্রিয়েটস প্রবলেম। এটা অনেক ধরনের প্রবলেম, লটস অফ হিউম্যান ক্যাপিটাল, ইটস লটস অফ ইনকাম এন্ড প্রোডাকশন। দেন আমরা ক্যালকুলেশনে চলে গিয়েছিলাম। দেয়ার আর সাম ইন্ডিকেটেড ইন লেবার মার্কেট টু ক্যালকুলেট। এর মধ্যে ছিল আনএমপ্লয়মেন্ট রেট, এমপ্লয়মেন্ট টু পপুলেশন রেশিও, লেবার ফোর্স পার্টিসিপেশন রেট। তো এগুলো আমরা এখানে সুন্দর মতো অ্যাডজাস্ট করে দিয়েছি। ফাইনালি আমাদের যে টার্মটা ছিল হুইচ ইজ এটা তো এখান দিয়ে এরপরে এটা হচ্ছে যে টাইপস অফ আনএমপ্লয়মেন্টে গিয়েছিল এবং সেখানে আমাদের ফ্রিকশনাল, সাইক্লিক্যাল, ন্যাচারাল এন্ড স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট ছিল। ফ্রিকশনাল হচ্ছে গিয়ে এটাকে সার্চ আনএমপ্লয়মেন্ট বলে, যখন আমরা একটা থেকে আরেকটা জব সার্চ করি এই জন্য কিছু সময়ের জন্য আনএমপ্লয়েড হয়ে যাই, বা হচ্ছে গিয়ে আমরা যখন ফ্রেশ গ্রাজুয়েট থাকি আমরা একটা লেবার মার্কেটে এন্ট্রি করার চেষ্টা করি তখন আমরা কিছু সময়ের জন্য আনএমপ্লয়েড হয়ে যাই। এগুলোকে আমরা ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্টের মধ্যে আনছিলাম। স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট হচ্ছে গিয়ে মার্কেটে কোনো স্ট্রাকচারাল চেঞ্জ হলে, সেটা ইন্টারন্যাশনাল কম্পিটিশনের কারণে হতে পারে, কনজিউমার প্রেফারেন্স চেঞ্জ হওয়ার কারণে হতে পারে, র মেটেরিয়ালস ক্রাইসিস হওয়ার জন্য হতে পারে, অনেক ধরনের কারণে মার্কেটে যদি একটা গঠনগত পরিবর্তন আসে, তো টেকনোলজিক্যাল চেঞ্জের কারণে কোনো একটা সেক্টরের কাজ বন্ধই হয়ে যেতে পারে, সেটাকেও কিন্তু আমরা স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্টের মধ্যে নিয়ে আসবো। এন্ড ফাইনালি আমরা তারপর আরেকটা ছিল হচ্ছে সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট। দেখা যায় যে আহ একটা সাইকেলে ধরে মাঝে মধ্যে মানুষজনের কাজ থাকে না, আমাদের লেবারদের কাজ থাকে না। এই সাইকেলটাকে ধরে, যেটাকে বলা যায় যে আমরা যখন রিসেশনে থাকি তখন দেখা যায় যে কাজ থাকে না, বা বাংলাদেশের বেসিসে বলা যায় যে বাংলাদেশে কিছু এই যে এখন একটা শীতকাল শুরু হচ্ছে, এই সময় কিন্তু দেখবেন যে ওয়ার্কারদের একটু কাজ কম, কারণ এখন মাঠে তেমন কাজ করা যায় না। এখন যেহেতু কুয়াশা, এখন ফসল বোনা বা কৃষি কাজের সাথে যারা আসলে জড়িত তাদের সেই কাজগুলো আসলে এখন তেমন একটা নাই। তো তারা দেখা যাচ্ছে কিছু সময়ের জন্য আনএমপ্লয়েড হয়ে যাচ্ছে। এটাকে আমরা সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্টের মধ্যে নিয়ে আসবো। ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট ছিল যে যখন মার্কেটে এক বা একাধিক ধরনের আনএমপ্লয়মেন্ট গুলো বিদ্যমান থাকবে তখন সেটাকে আমরা ন্যাচারাল আনএমপ্লয়মেন্টের মধ্যে যাব। ফাইনালি আমরা যে চ্যাপ্টারটা পড়েছি which is chapter 8, it's about money. It's a interesting chapter. এই চ্যাপ্টারে আমরা কি কি পড়েছি? এই চ্যাপ্টারে আবার আমরা টাকা পয়সা সম্পর্কে জেনেছি। সো আমরা এই চ্যাপ্টার থেকে জানতে পেরেছি যে আমি একটা চেক নিলাম, একটা চেককে আমি সহজে মানি বলতে পারবো না। আবার আমি একটা ক্রেডিট কার্ডকেও আমি মানি বলতে পারবো না। সো মানি কি, মানি সম্পর্কে আমরা জেনেছি। দেন এটার ফাংশন গুলো সম্পর্কে জেনেছি। ফাংশন গুলো কি ছিল যে মিডিয়াম অফ এক্সচেঞ্জ, ইউনিট অফ অ্যাকাউন্টস এন্ড স্টোর অফ ভ্যালু। মিডিয়াম অফ এক্সচেঞ্জ মিনস আমার এই যে আমি যেটাকে মানি বলবো সেটা দিয়ে আমি যে কোনো গুডস এন্ড সার্ভিস এক্সচেঞ্জ করতে পারবো। তাহলে আমি কাউকে অফার করলে সে আমাকে এটা দিবে, এটাকে আমরা মিডিয়াম অফ এক্সচেঞ্জ বলছি। ইউনিট অফ অ্যাকাউন্টস আমি যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে গিয়ে যে আমি এটা দিয়ে যে কোনো প্রোডাক্টের ভ্যালু মেজার করতে পারবো, সেটা গুডস এন্ড সার্ভিস বোথ। এন্ড স্টোর অফ ভ্যালু বলতে বোঝাচ্ছে হচ্ছে গিয়ে যে আমি ভবিষ্যতের জন্য যদি কোনো সেভিংস করতে চাই এটার মাধ্যমে করা পসিবল, এবং এক্ষেত্রে এই ভ্যালুটা
ডিটেরিয়েট করবে না, যেটা ছিল সেটাই থাকবে। জি, একজন হ্যান্ড রেজ করেছেন। জি ম্যাডাম বলেন। ম্যাম এটা কি অধ্যায় 8? চ্যাপ্টার 8। ঠিক আছে। ওকে, সো এখান থেকে এটা পড়েছিলাম। পরবর্তীতে আমরা কিছু টাইপস অফ মানি পড়েছিলাম। M1 টাইপ অফ মানি, M2 টাইপস অফ মানি, এরকম একটা বিষয় ছিল। সো হোয়াট ইজ M1 টাইপ অফ মানি, M2 টাইপ অফ মানি, এটাতে আমরা গিয়েছিলাম। এন্ড ফাইনালি আমরা যেটাতে আসছি সেটা হচ্ছে গিয়ে যে এখান থেকে আমরা ডিপোজিটরি ইনস্টিটিউট গুলো সম্পর্কে পড়েছি। সো হোয়াট আর দ্য ডিপোজিটরি ইনস্টিটিউট, এগুলো আমরা দেখলাম। এবং দেন হচ্ছে গিয়ে ডিপোজিটরি ইনস্টিটিউটের মধ্যে আমাদের জন্য ইম্পর্টেন্ট যেটা কমার্শিয়াল ব্যাংক এন্ড সেন্ট্রাল ব্যাংক, এই দুটোর ফাংশন পড়েছে। কমার্শিয়াল ব্যাংক বলেছিলাম হচ্ছে গিয়ে, আচ্ছা, ডিপোজিটরি ইনস্টিটিউট হচ্ছে গিয়ে যেখানে আমরা অ্যাকচুয়ালি টাকা বা আমাদের অ্যাসেট যেটা আছে সেটাকে সেভ করে রাখতে হবে, এবং ক্ষেত্র বিশেষে যেখান থেকে আমরা লোন করতে পারি, দরকার হলে অ্যাসেটটাকে আবার বড় করতে পারি, অন্য কারোর অ্যাসেটও বড় করতে পারি, এরকম হচ্ছে বিষয়টা। তখন এই সিচুয়েশনটাকে আমরা বলছি হচ্ছে কি ডিপোজিটরি ইনস্টিটিউট। ডিপোজিটরি ইনস্টিটিউটের 3 ধরনের হয়: কমার্শিয়াল ব্যাংক, থ্রিফট ইনস্টিটিউট, আর মানি এন্ড মিউচুয়াল ফান্ড। সেখানে আমাদের মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে কমার্শিয়াল ব্যাংক, বিকজ আমরা এটার সাথে বেশি আসলে কমিউনিকেট করে থাকি আমাদের ডে টু ডে লাইফে, এই জন্য আমরা কমার্শিয়াল ব্যাংকটা বেশি ফোকাস করেছিলাম। তারপরে আমরা হচ্ছে গিয়ে কমার্শিয়াল ব্যাংকের অনেক অ্যাক্টিভিটিস, এগুলো ওপেন সোর্স, ওখান থেকে আমরা পড়বো। এখন একটু আপনাদের কাছে আমার কোশ্চেন আছে, যেহেতু আমাদের এক্সাম দেরিতেই আছে, তো আমার একটা কোশ্চেন যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে আমরা কি মানে আমরা কোনটাতে কমফোর্ট, আমরা কি গুগল ফর্মে এক্সাম দিতে চাচ্ছি, নাকি হচ্ছে গিয়ে আপনাদের জন্য ফাইল আপলোড অপশন থাকবে, অর্থাৎ ওই যে আমরা অনেক ক্ষেত্রে স্ট্রিমে যেভাবে অ্যাসাইনমেন্টটা I think পোস্ট ম্যাম করে দেই। ফাইল আপলোডটাই ম্যাম ভালো হবে। আমরা জাস্ট একটা ফাইলে গুগল ফর্মে অনেক সমস্যা হয়। জি ম্যাম আচ্ছা, আমি গুগল আমার বেসিসে বলি, আমার যদি গুগল ফর্মে কোশ্চেনটা দিতে হয় সেক্ষেত্রে আমার যেটা হবে যে ফর্মের সাথে বেশ কিছু জায়গায় ফাইল আপলোড অপশন দিতে হবে, কারণ আপনারা তো জানেনই আমাদের ছবি আঁকতে হয়। এখন আমি ধরেন সাপোজ যদি জিডিপি থেকে ওই যে সার্কুলার ফ্লোটা থেকে ধরেন প্রশ্ন করি, তাহলে আপনাকে ডেফিনেটলি এটার ছবিটা এঁকে দিতে হবে। তো তখন কিন্তু আপনি আবার হচ্ছে গিয়ে আপনি কি গুগল ফর্মে ফাইল আপলোডের অপশনটার কথা বলছেন? না, গুগল ফর্মে ফাইল আপলোড আমি দুইটা ভাবে কোশ্চেন করতে না, পারি। যে আমরা সিটি যেভাবে দিলাম ম্যাম, সিটিটা যেভাবে দিলাম ম্যাম, কোশ্চেন একটা হচ্ছে জি জি ম্যাম এইভাবে। আচ্ছা, ওকে, আপনারা তাহলে ওইভাবে দিতে চাচ্ছেন। এটা নিয়ে কি কারোর জি কোনো ম্যাম। মানে আছে, মানে এটা কি বলা যায়, না ম্যাডাম আমি দিতে চাই না, এরকম কিছু আছে? নো ম্যাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আপনাদের যেটাতে সুবিধা হবে আমি সেখানে দিব। তাহলে এই ক্ষেত্রে একটু মাথায় রাখবো যে যেহেতু আপনাদের ফাইল আপলোড করতে হবে, ওই যে ফাইল আপলোড করতে যে আবার ম্যাডাম 2 ঘন্টা দেরি করে ফেলেছে, এই জিনিসটা যাতে না হয়। এবং 24 আওয়ার্স অ্যাসাইনমেন্ট যেটা সেটা সেইভাবে। আচ্ছা, 24 আওয়ার্স অ্যাসাইনমেন্ট একটু বলে দিই আপনাদের, দেখবেন যে ইয়ার সাথে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে। আপনাদের কিন্তু অ্যাসাইনমেন্টের ঠিক যেদিন এক্সাম, আপনাদের এক্সাম কবে, 24 তারিখ না? জি ম্যাম 24 তারিখ। 24 তারিখ হচ্ছে সকালে এক্সাম, 10টা থেকে 11টা, আগে 1 আওয়ারের এক্সাম দিবেন, তারপরে কিন্তু এই যে 24 আওয়ার্স অ্যাসাইনমেন্টে অ্যাসাইন হবে হ্যাঁ ম্যাম। 24 ঘন্টার জন্য, ঠিক আছে? ম্যাম ঠিক আছে। ওটা ওই আচ্ছা 11টা থেকে ধরুন পরের দিন সকাল 11টা পর্যন্ত থাকবে। মানে এটা আগে যেমন আমরা প্রিভিয়াস ডেতে দিয়ে দিতাম, এখন আর এটা প্রিভিয়াস ডেতে নাই, ওটাই বলতে চাচ্ছিলাম, এটা যাতে একটু আমরা মনে রাখি। জি ম্যাম ঠিক আছে। ঠিক ম্যাম আছে, কোশ্চেন প্যাটার্ন কেমন হতে পারে ম্যাম? কোশ্চেন হচ্ছে গিয়ে ম্যাথস, ডেফিনেটলি ম্যাথস আছে, ভালো মতো ম্যাথস আছে। মানে ভালো মতো বলতে বোঝাচ্ছি যে যেহেতু আমরা ম্যাথমেটিক্যাল পোর্শন করে আসছি, সো এই জন্য হচ্ছে কি ম্যাথস আছে। তো ম্যাথমেটিক্যাল পোর্শনে আপনাদের যেটা হবে যে আমি তো যাতে এমন ভাবে করার চেষ্টা করি যাতে আপনারা কপি পেস্টটা না করার সুযোগ পান, তো সেভাবে প্রিপারেশন নিয়ে করবেন। আর গুগল ফর্ম যেটা মানে যেটা হচ্ছে 1 আওয়ারের এক্সাম হবে, সেটা আসলে আমি কোশ্চেনটা এমন ভাবে করার চেষ্টা, কোশ্চেনটা আমি আসলে অনেক ডিফিকাল্ট করেছিলাম। ডিফিকাল্ট মিন্স বলতে বুঝেছি কনসেপচুয়াল একটা কোশ্চেন আমি করেছিলাম। আনফরচুনেটলি হচ্ছে গিয়ে বলেন বা ফরচুনেটলি বলেন, আপনাদের স্যাররা হচ্ছে গিয়ে মানে কোশ্চেন মডারেশন হয়েছে, তো মডারেশনের সময় কোশ্চেনটা চেঞ্জ করে দিচ্ছে, বুঝছেন? করে বলেছে যে এত এইভাবে কনসেপচুয়াল কোশ্চেন দিও না, ওরা পারবে না।
সো কনসেপচুয়াল কোশ্চেন থেকে আমাকে সরে এসে হচ্ছে গিয়ে যেমন ম্যাম ডিরেক্ট কোশ্চেন আমি আসতে হয়েছে। হ্যাঁ, বলেন বলেন স্যার। সিটিতে আমি হচ্ছে ম্যাম সিটিতে এত পরিমাণ কোশ্চেন মানে এক্সপেকটেশন ছিল না। আমি ভাবছি সিটিতে হয়তো কম কোশ্চেন, যেই কারণে আমি ম্যাম মানে ম্যাথ হচ্ছে ওয়ার্ডে করেছি আবার খাতায় করেছি। তো ওইদিকে দেখে আমার টাইম মানে অনেক চলে গেছে। পরে ওইগুলোতে আমি লিখবো আর অ্যান্সারই করি, শুধু ম্যাথই সাবমিট করি। কোশ্চেনটা একটু কমিয়ে করি না। আসলে আমার মানে এই আপনারা হয়তো বলতে পারেন যে কোশ্চেনের লেন্দি কেন করি? লেন্দিটা করার কারণটা কি থাকে জানেন? যাতে হচ্ছে কি কপি পেস্ট করার সুযোগটা কম পায়। ম্যাম কারণ কোশ্চেন স্যাটিসফ্যাকশন তো যখনই থাকে না ম্যাম, যখন লেন্দি মানে আপনি কোশ্চেনটা লেন্দি, তো আমাদের অ্যান্সার তো লেন্দি না করলে মানে আমাদের নিজের কাছে আর কি স্যাটিসফ্যাকশন আসছে না। তো তখন আর কি টাইমটা ম্যাম ওয়েস্ট। ম্যাম আচ্ছা, কোশ্চেন এই একটু কম ক্ষেত্রে দিয়ে এই ম্যাম ক্ষেত্রে এই ক্ষেত্রে আমার সাজেশন থাকবে হচ্ছে গিয়ে আপনি লিখবেন অ্যাকর্ডিং টু দ্য মার্কস। মানে সাপোজ আমি একটা কোশ্চেন করলাম যে হোয়াট আর দ্য ফাংশন অফ সেন্ট্রাল ব্যাংক, হ্যাঁ, মানে আপনি মার্কস দেখলেন 3 মার্কস। আপনার কি 10টা দরকার আছে 10টা ফাংশন লেখা? ম্যাম তারপর ম্যাম স্টুডেন্ট 3টা তো ম্যাম। ফাংশন লিখবেন, 4টা ফাংশন লিখবেন, 4টা ফাংশন এক্সপ্লেনেশন দিবেন 2 লাইনে। লিখতে কতক্ষণ লাগবে? 5 মিনিট। আচ্ছা, তারপরে ধরেন আমি প্রশ্ন করলাম, সাপোজ ধরেন আমি প্রশ্ন করলাম যে হোয়াই মোবাইল ফোন ইজ নট মানি। আপনি দেখলেন এটার মার্কস হচ্ছে গিয়ে মাত্র 2। আপনি একদম ডিরেক্ট অ্যান্সার, 2 মানে কি? শর্ট কোশ্চেন। আপনি একদম ডিরেক্ট। তো এই ক্ষেত্রে লেন্দি কোশ্চেন যখন হবে, এটা আমার জন্য না, সব কোর্সের জন্য আমি একই কথা বলবো। লেন্দি কোশ্চেন যখন আমরা দেখব তখন হচ্ছে গিয়ে অ্যাকর্ডিং টু দ্য মার্কস আমরা যাতে অ্যান্সার করি। অর্থাৎ যদি আমি অনেক জানি কিন্তু আমি দেখলাম এটা মার্কস অল্প, তো সেটার বেসিসে লিখবো। যেটা 2 মার্কস এর কোশ্চেন সেটার জন্য আমার 3 পেজ লেখার কোনো দরকার নেই। 2 মার্কস এর কোশ্চেন আপনি হাইয়েস্ট আপনি হয়তো হাফ পেজ লিখতে পারেন, অতটুকু লিখে আপনি ছেড়ে দিবেন, এইভাবে যাবেন। এটাই বলতে চাচ্ছি। আচ্ছা, তাহলে আমি আপনাদের কোশ্চেন গুগল ফর্মে দিব না, এটাই হচ্ছে ডিসিশন হলো, গুগল ফর্মে দিব না। আর একটা সুবিধা কি, তাদের ম্যাথমেটিক্যাল পোর্শন আছে, তো ম্যাথমেটিক্যাল পোর্শনটা যদি ফার্স্ট কমপ্লিট করে ফেলতে পারেন তখন দেখবেন যে টাইম পাবেন রিটেন পার্টটা লেখার জন্য। আর ফাইনালের কোশ্চেন আমি বললাম যে আমি ডিফিকাল্টিটা করেছিলাম হচ্ছে কি ওই জায়গাটাতে, যে কনসেপচুয়াল কোশ্চেন করেছিলাম, কিন্তু এখন আর কনসেপচুয়াল কোশ্চেনটাই নাই, মানে ডিরেক্ট কোশ্চেন হয়ে গেছে। মানে কোশ্চেন পড়েই বুঝে যাবেন যে আমি আসলে কি চেয়েছি। তো এত কষ্ট হবে না, ঘুরায় পেঁচায় চিন্তা করতে হবে না। তো এইটা ওইভাবে অ্যান্সার করবেন। আর যখনই দেখবেন যে আসলে আমি টাইমের সাথে পারছি না, আমি যেমন 1 আওয়ারের এক্সাম বলি, এখানে 5টা কোশ্চেন আছে। তো 5টা কোশ্চেনের জন্য যদি আপনি টাইম 5টার মধ্যে 4টা হচ্ছে ওই যে বলছি সেমি ব্রড টাইপের কোশ্চেন, ধরেন 5 মার্ক 5 মার্ক এরকম কোশ্চেন। তো এইটা 5টা কোশ্চেন অ্যান্সার, তাহলে আমি 4টা কোশ্চেন হলো, 4টা কোশ্চেনের জন্য 1 আওয়ার। তো হুইচ মিনস পার কোশ্চেন আপনি অ্যান্সার করার জন্য সময় পাবেন 15 মিনিটস। আমি মনে করি এটা 15 মিনিটস লেখার মতো জায়গা আপনার, মানে লেখার মতো অ্যাবিলিটি আপনার আছে। নিজে থেকে যদি লেখেন ওই কোশ্চেনের জন্য লেখার জন্য 15 মিনিটস আপনার লাগবে না। আর আমরা দেখা যায় যে ফাইল আপলোডের জন্য কিন্তু এক্সট্রা টাইম দিই। আমি বলেই দিচ্ছি আমার এক্সাম হয়তো 10টা থেকে 11টা হবে, কিন্তু দেখবেন যে সাবমিশন টাইম থাকবে হচ্ছে 11টা 5 বা 11টা 10, অর্থাৎ আমি এক্সট্রা 5 মিনিট বা 10 মিনিট দিব হচ্ছে ফাইল আপলোডের জন্য, যাতে তো ফাইলটা যাতে প্রপারলি আপলোড, কিন্তু এরপর লেট সাবমিশন মানে একদমই ওটা স্টপ করে দেব, যেটা আমাদের এখন করা যায় আমি সেটা করে দেব, রেসপন্স না বন্ধ করে দেব। তো সেটা যদি অ্যাভয়েড করতে চান তাহলে আপনি ওই যে 11টা পর্যন্তই লিখবেন, লিখে সুন্দর করে ছবি তুলে আপলোড করে দিবেন। এই কাজটা, এই ভুলটা আর এই যে ফাইনালি মিডে করেন। তো কোশ্চেন যেটা করেছি লেন্দি না, কিন্তু ওই যে বললাম যে তারপরেও যদি মনে হয় যে অনেকগুলো কোশ্চেন আমাকে অনেক কিছু অ্যান্সার করতে হবে, সেই ক্ষেত্রে আমি বলবো অ্যান্সার অ্যাকর্ডিং টু দ্য মার্কস। 2 মার্কের জন্য আপনি 10 পেজ লিখলে আমি আপনাকে হাইয়েস্ট 2ই দিব, কিন্তু ওইটা 2 মার্কের জন্য বেশি লিখতে যে আপনি একটা 5 মার্কের কোশ্চেন মিস করে গেলেন, এটা আপনার লস হয়ে যাবে। আচ্ছা, তৌশিক মেবি কোনো কোশ্চেন করতে চাচ্ছিলেন, বলেন স্যার। তৌশিক কি কোনো কোশ্চেন করতে চাচ্ছেন? আচ্ছা, আর একটা বিষয় একটু বলে দিই, সেটা হচ্ছে গিয়ে যে আরেকটা যেটা হচ্ছে গিয়ে যে আমরা হচ্ছে আফটার মিড কিন্তু আমাদের কিছু ক্লাস ফিজিক্যালি যাবেন, মানে আপনারা অনলাইন না ফেস টু ফেসে যাবেন, তো ওইটা রুটিন পেয়ে যাবেন।
বুঝতে পারছি? আপনার ম্যাম ক্লাসটা হয়তো যেতে পারে, সব সিটি ক্যাম্পাসেরই আছে বেশি। জানি না, যদি দেয় তাহলে তো আমরা ইনশাআল্লাহ ফেস টু ফেসই যাবো, সেটাই বলছি। ম্যাম ফেস টু ফেসে যাবো। আমাদের জি। তো সিটি ক্যাম্পাস আর পার্মানেন্ট ক্যাম্পাস মার্জ করে না, তো তাহলে কিভাবে ফেস টু ফেস হবে? না, যদি পার্মানেন্ট ক্যাম্পাসের একজন স্টুডেন্টও থাকে তখন আসলে যাওয়াটা ডিফিকাল্ট, তখন হয়তো যেতে পারবো। কিন্তু আমি আসলে সত্যি কথা বলে আমি যেতে চাই ফেস টু ফেস। আমার আসলে অনলাইনে ভালো লাগে না আর। আমরা আমার যেতে চাই না। আমি আসলে খুব আসলে নিজে খুব ফ্রাস্ট্রেটেড তো। আমরা যেতে চাই ম্যাম। আমি নিজে অনেক ফ্রাস্ট্রেটেড, তো আমার কাছে মনে হয় কি যে আমি যদি ক্লাসে যেতাম আমার স্টুডেন্টদের সাথে, আমি আসলে টিচিং এ কিন্তু আমি অনেকবার বলেছি যে আমি ওয়াই আই ইন টিচিং প্রফেশন, আমার আসলে আইডিয়া শেয়ার করতে খুব ভালো লাগে। আপনারা কথা বলবেন, আমি কথা বলবো, এই যে আইডিয়া শেয়ার, এই জিনিসটা অনেকদিন করতে পারি না। এটা যত করতে পারবো তত ভালো লাগবে, ওটাই বললাম। ওই জন্য আমি আসলে ক্লাসে যেতে চাই। দেখা যাক যদি পসিবল হয়, তাহলে আমার ক্লাস যদি দেয় আমি তো যাবো। আমি তো অলরেডি রিকোয়েস্ট করে আসছি আমার ক্লাস যাতে দেয়। জি ম্যাম। সেমিস্টারটা শেষ করলে ভালো হতো না ম্যাম? এখন এটা তো আসলে অথরিটির ডিসিশন। এখন আপনি আমার নিজের ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগরে ফেস টু ফেস ক্লাস হচ্ছে। আমাদের তো আবাসিক ইউনিভার্সিটি, হল খুলে দিয়েছে। অনেক প্রাইভেট ইউনিভার্সিটিও অলরেডি মানে 70% হয়ে গেছে। না, এত না প্রান্তিক। আমি বড় প্রাইভেট ইউনিভার্সিটি কোনগুলোই ওপেন, বড় বলতে বুঝেছি এ বা বড়গুলো বি। আর কি বাকি আছে। হ্যাঁ, এ আর বি ক্যাটাগরি যে ইউনিভার্সিটি গুলো ভালো, যেগুলো টপ র্যাঙ্ক, আপনি টপ 10 ইউনিভার্সিটি বলেন, একটাও ওপেন হয় নাই। ইভেন আমি যেগুলোকে ধরেন আমি চিন্তা করি যে ওদের পলিসি গুলো আমরা ফলো করি, নর্থ সাউথ ওপেন হয়নি, ব্র্যাক ওপেন হয়নি, এআইইউবি ওপেন হয়নি, আইইউবি ওপেন হয় নাই, ইস্ট ওয়েস্ট হয় নাই, ইভেন আমাদেরটা হয় নাই। আমার আশেপাশে আরো একটু যদি আমি কম্পেয়ার করি যে ইউনিভার্সিটি গুলোর সাথে, কোনোটাই আমি দেখছি ওপেন হয়নি। হ্যাঁ, কিছু তো করেছে। আমাদেরও তো দেখেন, আমাদের তো একদিনে ওপেন করে দেওয়া সম্ভব না, এটা একটা পলিসির মধ্যে স্টেপ বাই স্টেপ করা ভালো, তো স্টেপ বাই স্টেপ ওপেন করছে। আচ্ছা, ওয়ারিড হয় না তাদের ক্লাস ওপেন হয়ে যাবে। আর খুব যদি ধরেন ওপেন নাও হয় আর 1 মাস, এরপরে ঠিকই আপনাকে জানুয়ারি থেকে ইউনিভার্সিটি যেতে হবে, তখন তো আর মিস নাই। সেমিস্টারের শুরু থেকে হইলে পরে হিসাবটা অন্যরকম হয়। হ্যাঁ, ওইটাই বলছি যে অ্যাটলিস্ট ফাইনাল এক্সাম তো আপনি ডেফিনেটলি ক্লাসে বসে দিবেন, একদম যেটাকে বলে ফিজিক্যাল এক্সাম দিবেন। আর নেক্সট সেমিস্টার ফুললি ফিজিক্যালে যাবে, এটাই। আর এখন যতগুলা ক্লাস নেওয়া সম্ভব ফিজিক্যালি সেটা নিবে। আর পার্মানেন্ট ক্যাম্পাসের স্টুডেন্টদের জন্য যেটা আমি বলবো, আপনাদের হয়তো এইবার অনলাইনে যাবে, পার্মানেন্ট ক্যাম্পাসে তো ফিজিক্যাল ক্লাসে যাবে না। বিবিএ টা বলতে চাচ্ছি, বিবিএ মনে হয় 2-1টা কোর্স ছাড়া ম্যাক্সিমামই কিছু আছে যেগুলো যাবে, যেগুলোতে শুধুই পার্মানেন্ট ক্যাম্পাসের স্টুডেন্ট। কিন্তু নেক্সট সেমিস্টার থেকে আপনাদের হচ্ছে ফিজিক্যালি ক্লাস হবে। এবং আমাদের যেটা হবে যে ধরেন আমাকে যেদিন অ্যাসাইন করবে, আমি সেদিন পার্মানেন্ট ক্যাম্পাসে যে ক্লাস নিয়ে আসবো, এইভাবে হচ্ছে গিয়ে আমরা যাদের যাদের অ্যাসাইন করবে সেভাবে আমরা ইনশাল্লাহ ক্লাস করতে যাব। ম্যাম পার্মানেন্ট ক্যাম্পাসে কি এবার পুরোটাই ইসে হবে, অনলাইনে হবে? না 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 না, পার্মানেন্ট ক্যাম্পাস এবার পড়বেন না। পার্মানেন্ট ক্যাম্পাসেরও কিছু কোর্স আপনার ফিজিক্যাল হবে, যেটা হচ্ছে গিয়ে উনাদেরই কিছু কোর্স আছে শুধু উনাদেরকে অফার করা, স্টুডেন্ট শুধু উনারাই। বুঝাতে পারেননি, ধরেন ওখানে ম্যাক্রো ইকোনমিক্স এর ধরেন একটা সেকশন আছে, এবার যদিও নাই, তো ওই সেকশনে শুধু পার্মানেন্ট ক্যাম্পাসের স্টুডেন্টরা আছেন, ওইটা ওপেন হয়ে যাবে। কেন বলতেছি, আমি তো অসুস্থ, আমার ডক্টর তো আরো 1.5 মাস রেস্টের কথা বলছে। তো সেই জায়গা থেকে ভার্সিটি খুললে তো আমি ক্লাসে অ্যাটেন্ড করতে পারবো না, এইটাই টেনশন করতেছিলাম। আচ্ছা, আমার মনে হয় আপনি যে আপনার যে কোর্স গুলো ওখানে একটু দেখেন, যদি সিটি পার্মানেন্ট মার্চ করা থাকে তাহলে হচ্ছে কি আসবেন। আচ্ছা, আমরা অনেক কথা বলছি। মামুন, মাত্র 9টা কোর্স পাওয়া গেছে যেটাতে হচ্ছে গিয়ে মার্চ করা নাই, যেগুলো ফিজিক্যালি যাওয়া সম্ভব। তো দেখেন ওর মধ্যে আপনার কোনো কোর্স পড়ে কিনা। ওকে ম্যাম। ঠিক আছে, ওকে, ঠিক আমরা আছে তাহলে। যেভাবে হ্যাঁ, বলেন 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 বলেন। আমরা যেভাবে জুমে ইউজ হয়ে গিয়েছে ম্যাম, ফিজিক্যাল হলেও যাতে জুমের ব্যবস্থাটা করা যায়, ক্লাস রেকর্ড। আমি আমি মজা করে বলছিলাম আমার এক ফ্রেন্ডকে, আমি বলছিলাম যে হয়ে গেছে, ক্লাসে একটা ক্যামেরা সেট আপ করতে হবে। টিচার ক্লাস নিচ্ছে, ওই ক্যামেরাতে হচ্ছে আবার রেকর্ডিংটাও থাকবে। অনেক স্টুডেন্ট থাকবে তারা ক্লাসে আসতে চাবে না, ওরা বাসায় বসে বসে ওইখানে জি ম্যাম, অনলাইনে এটা ক্লাস করলে ভালো করবে। হয়।
এখন এটাই মানে বলছি। এমন হচ্ছে মানে মানে খুব মনোযোগ দিয়ে ক্লাস করলে পরে রেকর্ডিং না শুনলে আর কি ক্লিয়ার হচ্ছে না, কিংবা ভালোভাবে ক্লিয়ার আমার হওয়ার জন্য এখানে একটা রেকর্ডিং। সুবিধা আছে। আমার এখানে একটা সুবিধা আছে। আমি যেটা চিন্তা করেছি। আমার যেহেতু সবগুলো YouTube এ দেওয়া আছে, আমার কাছে সব ডকুমেন্টেশন আছে। বুঝেন নাই? পরবর্তীতে যদি স্টুডেন্টদের সমস্যা হয় তখন ও বলবো, আচ্ছা আচ্ছা আচ্ছা। দাঁড়াও এই ক্লাসটা তো আছে নাকি? আচ্ছা ঠিক আছে আমি এটা শেয়ার করে দিব। হ্যাঁ হ্যাঁ ম্যাম, এটাই কিন্তু আসলে অনেক ভালো একটা কাজ। মানে আমার মানে মানে আপনি আমরা এক্সট্রা বেনিফিট দিতে পারবেন তো। হ্যাঁ, এইটা আমার একটা এডেড বেনিফিট আছে। মানে অন্যদেরও আছে কিন্তু অন্যদের সমস্যা হয়ে গেছে কি আমরা তো হচ্ছে রেকর্ডেড ভার্সন গুলো ধরেন ড্রাইভে আপলোড করে রেখে দিয়েছি। ওইখান থেকে খুঁজে বের করা কিন্তু খুব ডিফিকাল্ট। যে আমি হ্যাঁ অমুক সেমিস্টারে ওই টপিকের উপরে ক্লাসটা কবে নিয়েছি। কিন্তু আমি যেটা করেছি আমি তো যে প্লেলিস্ট ধরে আপলোড করে রেখেছি এবং টপিকের নাম দেওয়া আছে। তো আনএমপ্লয়মেন্ট আমি খুঁজলেই খুঁজে পাবো যে ওকে ফাইন। সামারে আমি আনএমপ্লয়মেন্টের কি ক্লাস নিয়েছি বা স্প্রিং এ যদি নিয়ে থাকি কোথায় ছিল ওটা শেয়ার করতে পারবো। কাছাকাছি কিছু হলেও তো ইনফরমেশন পাবেন সেটা বলছি। আমার এই জি বেনিফিট ম্যাম। আছে। এটা ট্রিপলি তো ওরা অনেকটা এই জিনিসটা ইমপ্লিমেন্টেশনে গিয়েছে। ওদেরও ইউটিউব চ্যানেলে আমি দেখলাম যে ক্লাস রেকর্ডিং কিছু ওরা প্রোভাইড করেছে। ওরাও এই বেনিফিটটা নিতে পারবে। ওকে দোয়া ঠিক করি। আছে সবাই হচ্ছে আমার জন্য একটু দোয়া আমার জন্য না আসলে সবাই সবার জন্যই দোয়া করেন। আসলে সিচুয়েশন আমার মনে হয় কি সবাই আমরা আসলে খারাপ সময় কাটাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের যাতে ধৈর্য দেন আমরা এই খারাপ সময় থেকে বের হয়ে আসতে পারি। এই তো। ঠিক আছে ভালো থাকবেন। হ্যালো হ্যাঁ ম্যাম, বলেন। জি, জি ম্যাম স্যার। প্রেজেন্টটা দিতে পারি নাই যখন নিছিলেন। ওই যে এটা অ্যাডজাস্টমেন্ট কখন করব সেটা তো জানেন সেভাবে অ্যাডজাস্টমেন্ট করে দিব। আচ্ছা বেশ। আচ্ছা সো না আমাদের নেক্সট রেকর্ডিং আজকে হ্যাঁ, লাস্ট। হ্যাঁ এটা দিয়ে দিব আর হচ্ছে দিয়ে দিব। আপনি আপনাদের রেকর্ডিং না আমি ইউটিউবে আপলোড করে রেখেছি কিন্তু পাবলিশ করা হয়নি জাস্ট আমি ওইটার থাম্বনেইলটা বানাই নাই তো থাম্বনেইলটা বানায় আপলোড করব। এইজন্য হচ্ছে আপলোড করি নাই। মানে পাবলিশ করি নাই। আপলোড করা আছে। তো ওইটা হচ্ছে দিয়ে দিব। আর একটা কি জানি বলতে চাচ্ছিলাম। আচ্ছা কোনো যদি প্রবলেম ফেস করি মেসেঞ্জার গ্রুপ আছে যদি একদম ইনস্ট্যান্ট কমিউনিকেশন করতে চান ওখানে একটু কমেন্ট করবেন। আমি ওটা দেখে যদি কোনো প্রবলেম হয় সলভ করার চেষ্টা করব। ঠিক আছে? ওকে ম্যাম। মানে শেষ করে ক্লাসটা হ্যাঁ সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু ভালো আলাইকুম। থাকবেন ম্যাম, আল্লাহ হাফেজ। একটু কথা ছিল। আসসালামু আলাইকুম।